আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমাদের যেটি বলেছিলাম যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট আর তোমাদের নিজেদের জন্ম নিবন্ধন, পিতামাতার আইডি কার্ড, এই চারটা জিনিস একসাথে তোমরা মোস্তফার কাছে জমা দিয়ে দেবা। আর তবে যদি কারো ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, ইতিপূর্বে করা ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে সেই অ্যাকাউন্ট নাম্বারটি, ব্যাংক অ্যাকাউন্ট নিজের নাম্বারেতে টাকা তো তোমরাই তুলবা, ছেলে মেয়েদের নাম্বার, যে শিক্ষার্থী বৃত্তি পেয়েছে তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আর তার জন্ম নিবন্ধন, পিতামাতার ভোটার আইডি কার্ড, এই চারটা জিনিস একসাথে মোস্তফার কাছে জমা দিয়ে দিলে, আর বাদ বাকি মোস্তফার কাছে তোমরা জেনে নিও। যাই হোক, আরেকটি কথা হলো, তোমাদের আজকে আমি এই অধ্যায়ের পঞ্চম অধ্যায়ের শেষ ভিডিও, তবে এরপরে আগামীকালকে আরও একটি আমি ভিডিও দিব। তোমরা জ্ঞান অনুধাবনের প্রশ্নগুলো তোমাদের ইনফিনিটি থেকে পড়ে নিও, ওইটি আমি আর দিচ্ছি না। কিছু অঙ্ক আমি দিব, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক, সেটি কালকে দিব। দিয়ে মূলত এই অধ্যায়টি আপাতত শেষ হবে। তারপরে পরীক্ষা তো এরপরের সপ্তাহে, এটা তো 16 তারিখে পরীক্ষা হবে। তারপরে আরেকটি পরীক্ষা আমরা নিব, সেটি হচ্ছে 19 তারিখে। এরপরে আমরা আপাতত আর যেটা হবে সেটি হলো তোমার পরে, ঈদের পরে আর দেখবো আমরা, সে কবে আমি সব বলে দিব। আচ্ছা, আরেকটি কথা হলো, তোমাদের মূলত এখন ঈদের পরে স্কুল খোলার সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে খুব একটা নেই। সেক্ষেত্রে তোমাদের লেখাপড়া কিন্তু এভাবেই চালায় যেতে হবে, আপাতত এভাবেই লেখাপড়া চলতে হবে। তো ঈদের পরে আমি মূলত আরও একটু ইফেক্টিভভাবে ক্লাসগুলি নেওয়ার চেষ্টা করব, যাতে যারা কমপক্ষে সায়েন্সের ছেলে মেয়েগুলি তো বসে থাকলে সব ভুলে যাবে। ঈদের পরে আমি তখন তো আর রোজার মতো এরকম থাকবে না, সকাল থেকে আমি শুরু করে দেব। যেহেতু জুম, অনেকে তোমরা জুম মূলত অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছ, আমি জুম ব্যবহার করতে পারি, অথবা ইউটিউব দিয়েও লাইভে সরাসরি ক্লাস নিতে পারি। সেটি যাই হোক না কেন, সেটি দেখা যাবে তখনই। আরেকটি কথা হলো, অনেক ইতিমধ্যে আমাকে ফোন করে জানতে চেয়েছে, যেহেতু আমি মূলত তোমাদের মার্চ মাসের কিছু অংশ পড়িয়েছিলাম, মার্চ মাসের 16 তারিখ পর্যন্ত পড়িয়েছিলাম, তারপরে তো কয়েকদিন হয়তো অফ গেল, তারপর 26 তারিখ থেকে আবার আমি শুরু করেছি। সুতরাং আমি আমার দায়িত্ব কিন্তু আমি পালন করতেছি। অনেক গার্জিয়ানরা আমার কাছে ফোন করে জানতে চেয়েছে। তো আপাতত আমি ঈদের আগে এটা নিয়ে তোমাদের মাথা ব্যথার কিছু নেই, তোমরা লেখাপড়া চালিয়ে যাও। ঈদের পরে তারপর একটা চিন্তা ভাবনা করলে হবে, এটি আপাতত আমি বলতেছি। ঈদের আগে আপাতত তোমাদের এটা নিয়ে কোনো ভাবার কিছু নেই। যাই হোক, আমি একটু কথা বলি, পৃথিবীর সভ্যতার ইতিহাসকে সহজভাবে বলা যায় শক্তি ব্যবহারের ইতিহাস। এটা প্রথমে ছোট্ট একটা কথা, এখানে কিন্তু বেশ কিছু শব্দ শিখানো আমি দেখতেছি। অনবায়নযোগ্য, নবায়নযোগ্য মানে হলো বারবার ব্যবহার করা যায় যেগুলি, সেই শক্তিগুলিকে বলা হয় নবায়নযোগ্য শক্তি, বারবার ব্যবহার করা যায়। অনবায়নযোগ্য শক্তি মানে হলো যেটি ফুরিয়ে যায়, বারবার ব্যবহার করা যায় না। যেমন তেল, একবার ব্যবহার করলে পরে কিন্তু আর ব্যবহার হয় না। গ্যাস, কয়লা, নিউক্লিয়ার, এগুলিও বারবার ব্যবহার করা যায় না। কিন্তু জলবিদ্যুৎ, পানির থেকে যে বিদ্যুৎটা তৈরি করা হয়, পানির জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে, সেটি কিন্তু অফুরন্ত চলতেই থাকে। বায়োমাস, যেটি সৌরশক্তি, বায়ু শক্তি, জিওথার্মাল, এই জিওথার্মাল কাকে বলে, বায়োমাস কাকে বলে, সেগুলি আমরা পরে আলোচনা করব। তবে এইগুলি কিন্তু নবায়নযোগ্য, বারবার ব্যবহার করা যায় সেটি। আচ্ছা, আরেকটি কথা হলো জ্বালানি তেল, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় উৎস হচ্ছে তেল বা গ্যাস বা কয়লা। তেল, গ্যাস বা কয়লা, তিনটি হচ্ছে ফসিল জ্বালানি। ফসিল হচ্ছে লক্ষ লক্ষ কোটি বছর আগে মাটি, গাছপালা মাটির নিচে চাপা পড়ে দীর্ঘদিনের চাপে দুর্বল চাপ ইত্যাদির প্রভাবে সেটি মাটির নিচে কয়লা বা তেলে পরিণত হয়। এই ধরনের জ্বালানিকে বলা হয় ফসিল জ্বালানি। মাটি থেকে তেল তোলা হয়, এটাকে ক্রুড অয়েল বলা হয়। তেলটা প্রথমে তোলা হয় প্রাথমিকভাবে, এগুলো ঘন থাকে, রিফাইনারিতে সেগুলো পরিশোধন করে পেট্রোল, ডিজেল বা কেরোসিনে রূপান্তর করা হয়।
এগুলি ব্যবহারযোগ্য করা হয়। মাটির নিচে যে গ্যাস থাকে সেটি মূলত কি বলা হচ্ছে, মিথেন গ্যাস। হ্যাঁ, সেটি মিথেন গ্যাস। এর সাথে কিছু জলীয় বাষ্প থাকে, অন্যান্য গ্যাসও মিশ্রিত থাকে। আমার দেশের যে গ্যাস সেটি কি তুলনামূলকভাবে খানিকটা পরিষ্কার। এটি হলো। এইবার আমরা যাব নিউক্লিয়ার শক্তি। অনেক দেশ আছে নিউক্লিয়ার শক্তিকে ব্যবহার করেছে, নিউক্লিয়ার শক্তিকে ব্যবহার করে। সেখানে এ ধরনের জ্বালানি দরকার হয়, সে জ্বালানি হচ্ছে ইউরেনিয়াম। হ্যাঁ, নিউক্লিয়ারের জ্বালানিটি যা ব্যবহার করা হয় সেটি হচ্ছে ইউরেনিয়াম। এসব কিন্তু অবজেক্টিভটা এখানে খুব জরুরি হবে। তারপর দেখো পৃথিবীর শক্তির উৎস হচ্ছে, দেখো তেল, গ্যাস, কয়লা, ইউরেনিয়াম দিয়ে টেনে টুনে কয় বছর চালানো যাবে? 200 বছর চলবে। এটা অবজেক্টিভের প্রশ্ন। যেমন নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে ফিশন, একটা হচ্ছে ফিউশন যেটা ব্যবহার করে সূর্য কিংবা নক্ষত্রতে শক্তি তৈরি করে। সূর্য নক্ষত্র শক্তি তৈরি করে কি বিক্রিয়ার মাধ্যমে? ফিউশন বিক্রিয়ার মাধ্যমে। হিলিয়াম, দুটো হিলিয়াম একসাথে মিল হয়ে হাইড্রোজেন তৈরি হয়। হাইড্রোজেন মূলত জলে। ফিউশনের জন্য জ্বালানি আসে হাইড্রোজেন থেকে। এখানে যেটা বললাম, ফিউশনের জন্য জ্বালানি মূলত আসে হাইড্রোজেন থেকে, একটা আইসোটোপ থেকে, হাইড্রোজেন আইসোটোপ, যেটা প্রোটিয়াস থেকে আসে। আর পানির প্রত্যেকটা অণুতে দুটো করে হাইড্রোজেন আছে, যার কারণে এই হাইড্রোজেন এটা ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এই জন্য কিন্তু পৃথিবী, সূর্য, গ্রহ, নক্ষত্রগুলি যে আলো দেয় সেটি কিন্তু অফুরন্ত। এবার হচ্ছে নবায়নযোগ্য মানে হলো বারবার ব্যবহার করা যায় সেটি। শক্তি আসে সূর্যের আলো থেকে, এটা হলো আলো থেকে, সমুদ্রের জোয়ার ভাটা কিংবা ঢেউ থেকে, এখান থেকে শক্তি পাওয়া যায়। উন্মুক্ত প্রান্তের বাতাস থেকে, পৃথিবীর গভীরে উত্তপ্ত লার্ভা থেকে, ম্যাগমা বা লার্ভা থেকে, বা বহমান নদীর পানি থেকে, এখান থেকে আমরা শক্তি পাইতে পারি। কোথা থেকে পাইতে পারি? সূর্যের আলো থেকে পাইতে পারি, সমুদ্রের জোয়ার ভাটা থেকে পাইতে পারি, উন্মুক্ত প্রান্তরের বাতাস থেকে পাইতে পারি, পৃথিবীর গভীরে উত্তপ্ত ম্যাগমা থেকে, কিংবা নদীর বহমান পানি থেকে। এই শক্তিগুলো কিন্তু অফুরন্ত, ফুরিয়ে যাবে না। এই জন্য এগুলিতে অফুরন্ত যে শক্তির ভান্ডার, সেগুলিকে বলা হবে নবায়নযোগ্য শক্তি। অর্থাৎ যে শক্তি নবায়ন করা যায়, বারবার ব্যবহার করা যায় সেটি। কারণ হলো এগুলিকে ফুরিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই, এগুলিকে মনে রাখলে হবে। আচ্ছা, এবার হচ্ছে জলবিদ্যুৎ। পানি বিদ্যুৎ যেটা বলে, আমরা জলবিদ্যুৎ বলি। পৃথিবীর পুরো 5 ভাগের 1 ভাগ হচ্ছে নবায়নযোগ্য শক্তি। শক্তির 5 ভাগের 1 ভাগ হচ্ছে নবায়নযোগ্য শক্তি। সেই 1 ভাগের বেশিরভাগ হচ্ছে জলবিদ্যুৎ। নবায়নযোগ্য শক্তির বড় একটা অংশ হচ্ছে জলবিদ্যুৎ। নদীতে বাঁধ দিয়ে এটা করা হয়। নদীর পানি যেহেতু ফুরিয়ে যায় না, তাই এরকম বিদ্যুৎ কেন্দ্রের শক্তি উৎস ফুরিয়ে যায় না। এটি হচ্ছে প্রচলিত ধারণা। কিন্তু নদীতে বাঁধ দেওয়া হলে পরিবেশের অনেক ক্ষতি হয়। পৃথিবীর অনেক মানুষ এই বাঁধ দেওয়ার ফলে নদী আটকে যায়, নদীর জোয়ার ভাটা চলতে পারে না, অনেক সময় বর্ষার সময় প্লাবিত হয়। এটিও কিন্তু অনেক সময় ক্ষতি করে মানুষের, এটিও মনে রাখতে হবে। যার কারণে পৃথিবীতে জলবিদ্যুৎ প্রকল্প এখন আস্তে আস্তে অনেকটা কম হচ্ছে। বায়োমাস, যেটা বলেছিলাম, বায়োমাস, জলবিদ্যুতের পর সবচেয়ে বড় নবায়নযোগ্য শক্তি আসে বায়োমাস থেকে। এটা অবজেক্টিভের প্রশ্ন। বায়োমাস থেকে সেটা কি? বায়োমাস বলতে বোঝানো হয় লাকড়ি, খড়কুটো, লাকড়ি, খড়কুটো এগুলি। পৃথিবীর বড় একটা মানুষের কাছে তেল, গ্যাস, বিদ্যুৎ নেই, তাদের জীবনে লাগে লাকড়ি, খড়কুটো জ্বালিয়ে তারা আগুন পায়। সে আগুন দিয়ে তার রান্নাবান্নার কাজও চলে। একসময় খড়কুটো কিন্তু শেষ হয়ে যাবে, তারপরেও বায়োমাসকে নবায়নযোগ্য শক্তি বলার কারণ নতুন করে আবার এটা কিন্তু একটা ভালো প্রশ্ন।
যে বায়োমাস শক্তির উৎস হচ্ছে খড়কুটো, তাই খড়কুটো একসময় কিন্তু শেষ হয়ে যাবে। তারপরে এখানে নবায়নযোগ্য শক্তি কেন বলা হবে, কারণ হলো নতুন করে আবার তারা গাছগাছালি লাগাতে পারবে, সেখান থেকে নতুন করে আবার আমরা এই যে বায়োমাস শক্তির উৎস খড়কুটো সেটা পেতে পারি। এই জন্যে এগুলোকে বলা হয় মূলত, বায়োমাসকে মূলত বলা হবে নবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তির মূল উৎস হচ্ছে খড়কুটো। তাই খড়কুটো একসময় শেষ হয়ে গেলেও নতুন করে আবার গাছগাছালি জন্মানো যাবে, সেখান থেকে আবার নতুন করে আমরা পেতে পারি শক্তি, সেগুলি এই জন্য বলা হয় এরকম। তো দেখো, নবায়নযোগ্য শক্তির এই দুটি রূপ জলবিদ্যুৎ বায়োমাসের পর গুরুত্বপূর্ণ শক্তি উৎস হচ্ছে সৌরশক্তি। হ্যাঁ, সৌরশক্তি, বায়ু শক্তি, আর আরেকটা হচ্ছে বায়োফুয়েল, আর একটা হলো জিওথার্মাল। আমরা এগুলি নিয়ে এখন আস্তে আস্তে কথা বলবো। তো জলবিদ্যুৎ আর বায়োমাসের পর গুরুত্বপূর্ণ শক্তি উৎস হচ্ছে প্রথম সৌরশক্তি। সৌরশক্তি তো আমরা অবশ্যই জানি, সূর্য থেকে যে হাজার হাজার কিলোওয়াট, কিলো মেগাওয়াট তাপ আমরা পেয়ে থাকি, সেটাকে আমরা বলবো সৌরশক্তি। মাত্র 1 বর্গমিটারের এলাকায় সূর্যের আলো থেকে 1 বর্গমিটারে যে সূর্যের আলো আসে, সেখান থেকে প্রায় 1000 মেগাওয়াট শক্তি পাওয়া যায়। হ্যাঁ, যেটা একটা নিউক্লিয়ার শক্তি কেন্দ্রের কাছাকাছি। দেখ, সূর্যে কত শক্তি আসে সেটি আমরা এখন বুঝতে পারি। এবার আসে বায়ু শক্তি। সৌরশক্তির পরে গুরুত্বপূর্ণ স্থান দখল করে ফেলেছে, সেটি হচ্ছে বায়ু শক্তি। এটা হলো ইউরোপিয়ান কান্ট্রিতে, যেখানে প্রচণ্ড বায়ু প্রবাহ চলে, বাতাস চলে, বিশেষ করে উন্মুক্ত মাঠ, নদীর তীর, এখানে বড় মাত্রার ফ্যানের মতো একটা খাম্বার উপরে ফ্যানের মতো একটা টাঙিয়ে দেওয়া হয়। সেটি যখন ঘোরে টারবাইনের মতো ঘোরে, একটা বায়ু টারবাইন বলা হবে। টারবাইন থেকে কয়েক মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া সম্ভব হয়। বাংলাদেশেও কিন্তু একটা ছিল, সম্ভবত নোয়াখালীর একটা জায়গায়, নোয়াখালীর সেখান থেকে বিদ্যুৎ নিয়ে একটা পোস্ট অফিস চালানো হতো। বাতাস ব্যবহার করে শক্তি তৈরি করা হয়। প্রতি বছর 30% এই পরিমাণ শক্তি ব্যবহারের পরিমাণ বাড়তেছে, এবং সেটি হচ্ছে বায়ু শক্তি। ইউরোপিয়ান কান্ট্রিতে এগুলি ব্যবহার করা হয় বায়ু শক্তি। একটা টারবাইন ঘোরানো হয়, ফ্যান চলে, একটা হয়তো বৈদ্যুতিক, যেমন একটা খাম্বা আছে, বৈদ্যুতিক খুঁটি আছে, খুঁটিতে একটা ফ্যান দেওয়া হয়, বাতাসের প্রভাবে ফ্যানটি ঘোরে, এর সাথে টারবাইন যুক্ত করে দেওয়া হয়। এই টারবাইন ফ্যান যখন ঘোরে তখন টারবাইনকে সে ঘোরায়, এই টারবাইন ঘোরানো থেকেই মূলত বিদ্যুৎ তৈরি হয়। আরেকটা হলো বায়োফুয়েল। পৃথিবীর অনেক দেশে এটা নিয়ে গবেষণা করছে, যেমন ব্রাজিল বায়োফুয়েল হচ্ছে অ্যালকোহল থেকে এক ধরনের তেল তৈরি করা হয়, অ্যালকোহল থেকে একদম তেল তৈরি করা হয়, এটাকে বায়োফুয়েল বলে। এ ধরনের বায়োফুয়েল বেশ শুরু করেছে অনেক দেশ। ব্রাজিল সম্ভবত তাদের জ্বালানি শক্তি 30% কিন্তু বায়োফুয়েল থেকে নিয়ে আসে। এটা বায়োফুয়েল, এটিও কিন্তু আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে। এরপরে আরেকটি হচ্ছে ভূতাপীয়। ভূমির অভ্যন্তরে যখন বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে, ভূতাপীয়, যেমন ম্যাগমা যখন বেরিয়ে আসে, লার্ভাগুলি যখন বেরিয়ে আসে, নবায়নযোগ্য শক্তি গুরুত্বপূর্ণ আরেকটি ভূতাপীয় জিওথার্মাল শক্তি। সেটি আমি বলি একটু, যখন কোনো পাহাড়ের জ্বালামুখ থেকে একেবারে অনবরতভাবে, অগ্নেয়গিরির জ্বালামুখ থেকে অনবরতভাবে ম্যাগমাগুলি বেরিয়ে আসে, তখন এই ম্যাগমার প্রবাহকে কাজে লাগিয়েও মূলত টারবাইন ঘোরানো হয়, সেই টারবাইন থেকে বিদ্যুৎ তৈরি হয়। তো সেটিও কিন্তু একটা ব্যাপার। আমাদের দেশে সাধারণত এই ধরনের অগ্নেয়গিরি নেই, যার কারণে আমরা এটা হয়তো পারবো না, কিন্তু অনেক দেশে আছে, তারা কিন্তু এটি করে থাকে। ভূতাপীয় শক্তি বলা হবে, জিওথার্মাল শক্তি বলা হবে এটা। আরেকটা হলো শক্তি রূপান্তর, পরিবেশের উপর শক্তির প্রভাব। শক্তির রূপান্তরে পরিবেশের উপর সবচেয়ে বড় প্রভাব হচ্ছে ফসিল জ্বালানি বা তেল, গ্যাস এবং কয়লা। এটি কিন্তু মনে রাখতে হবে, তেল, গ্যাস এবং কয়লা, এই তিনটিকে কার্বনের পরিমাণ অনেক বেশি, এবং এগুলো পুড়িয়ে
যখন তাপ শক্তি তৈরি করা হয় তখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়, সেটি একটি গ্রিন হাউস গ্যাস। কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস বলা হয়। এটা অবজেক্টিভের ভালো একটা প্রশ্ন, এটি মনে রাখবে। এটা গ্রিন হাউস গ্যাস কোনটি নিচের? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এই গ্যাস পৃথিবীতে তাপ ধরে রাখতে পারে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের বৈশিষ্ট্য হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডকে গ্রিন হাউস গ্যাস কেন বলা হয়? সেটি পৃথিবীতে তাপ ধরে রাখতে পারে। গ্রিন হাউসের কাজ হচ্ছে তাপ ধরে রাখা, এবং ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে, যেটি বৈশ্বিক উষ্ণতা নামে পরিচিত। এটা একটা জ্ঞানের প্রশ্ন। বৈশ্বিক উষ্ণতা নামে পরিচিত। বৈশ্বিক উষ্ণতার কারণে মরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে, এটা অবজেক্টিভের প্রশ্ন। কিসের কারণে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে? ভূপৃষ্ঠের পানির উচ্চতা কিন্তু বেড়ে যাচ্ছে, তেজস্ক্রিয়তার মাত্রা নিরাপদ মাত্রায় পৌঁছানোর লক্ষ লক্ষ বছর সংরক্ষণ করতে একটি পরিবেশের ঝুঁকিপূর্ণ। তো নিউক্লিয়ার প্লান্ট যখন আমরা বসাবো তখন হয়তো নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে, কিন্তু নিউক্লিয়ার প্লান্টের যে তেজস্ক্রিয় বর্জ্য থাকে সেটি নিষ্কাশন করা অত্যন্ত দুরূহ ব্যাপার, অনেক মূলত ঝুঁকিপূর্ণ। এই জন্য লক্ষ লক্ষ বছর ধরে সেটা সংরক্ষণ করতে হয়, সেটি পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যার কারণে নিউক্লিয়ার প্লান্ট এটিও কিন্তু আধুনিক প্রযুক্তিবিদদের কাছে অতটা গ্রহণীয় নয়। বিশেষ করে প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল এবং জাপানের ফুকুশিমায় দুর্ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনার কারণে এখন অনেকেই কিন্তু এই নিউক্লিয়ার প্লান্ট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। শক্তি নিত্যতার সূত্র। দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে যে শক্তি দেখি সেটি অবিনশ্বর। অবিনশ্বর মানে হলো সেটি কিন্তু কম বা বেশি করা যায় না, এর কোনো ক্ষয় নেই, এটি শুধু একটি রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। সুতরাং শক্তি হচ্ছে অবিনশ্বর, সেটি আমরা শিখলাম এখানে। সুতা দিয়ে বেঁধে ঝুলিয়ে দিয়ে আমরা একপাশে একটু টেনে, দেখো একটি ছোট পাথরকে, অবজেক্টিভের থেকে প্রশ্ন আসবে, পাথরকে সুতা দিয়ে ঝুলিয়ে যদি আমরা একপাশে একটু টেনে নেই তাহলে সেটি স্থির অবস্থা থেকে একটু উপরে উঠে যায়। অবশ্যই আমরা পেন্ডুলামকে সুতা দিয়ে ঝুলিয়ে দিলাম, একপাশে টেনলাম, তখন স্থির অবস্থা একটু উপরে উঠে যায়, ফলে এর ভেতরে এক ধরনের স্থিতি শক্তির জন্ম হয়। এটা মনে রাখবা, স্থিতি শক্তির জন্ম হয় এর ভেতরে এক ধরনের। অবজেক্টিভের প্রশ্ন। তখন পাথরটা ছেড়ে দিলে তার ভেতরকার অসাম্য বলের জন্য এটি তার স্থির অবস্থার দিকে যেতে থাকে এবং গতি সঞ্চার হয়। ঠিক মাঝখানে যখন পৌঁছায় তখন তার বেগ থাকে সবচেয়ে বেশি, তাই সেটি থেমে না গিয়ে অন্যদিকে যেতে থাকে এবং বেশ নিঃশেষ না হওয়া পর্যন্ত উপরে উঠতে থাকে, অর্থাৎ ভেতরে আবার স্থির শক্তির জন্ম হয়। এটা একটু পড়ে নিও এইটা। আমাদের দৈনন্দিন জীবনে চারপাশ যে শক্তি দেখি সেটি আমরা সৃষ্টিও করতে পারি না বা ধ্বংসও করতে পারি না, শুধু তার পরিবর্তন দেখি। এটি হচ্ছে শক্তি নিত্যতার সূত্র। আমাদের দৈনন্দিন জীবনে শক্তি, বিদ্যুৎ বা তড়িৎ শক্তি আমাদের দৈনন্দিন জীবনে বৈদ্যুতিক পাখা বা অন্যান্য মোটরে তড়িৎ বা বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হতে দেখি। এটা কিন্তু একটা অবজেক্টিভ প্রশ্ন। বৈদ্যুতিক পাখায় মতো বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা মোটর বা বৈদ্যুতিক পাখার ভেতরে বিদ্যুৎ শক্তিকে প্রথমে চৌম্বক শক্তি রূপান্তরিত করে সেখান থেকে যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয়ে দেখি। এটাও কিন্তু একটা অবজেক্টিভ প্রশ্ন। কখন কোন প্রশ্ন আসবে বলা মুশকিল। বৈদ্যুতিক ইস্ত্রি বা হিটারে একটা তাপ শক্তি রূপান্তরিত হয়। বৈদ্যুতিক ইস্ত্রি বা হিটারে তাপ শক্তি রূপান্তরিত হয় বাল্ব বা টিউবলাইট বা এলইডিতে তড়িৎ শক্তি আলোতে রূপান্তরিত হয়। এটা মনে রাখবা। শব্দ শক্তি তৈরি করার জন্য সাধারণত কোনো কিছুকে কাটতে হয়, সেটি এক ধরনের যান্ত্রিক শক্তি। এটাও যান্ত্রিক শক্তি।
রাসায়নিক শক্তি। শক্তি রূপান্তর উদাহরণ হিসেবে গুরুত্বপূর্ণ শক্তি হচ্ছে রাসায়নিক শক্তি, এটা আর দরকার নেই তেমন কিছু। আধুনিক প্রযুক্তির যুগে রাসায়নিক শক্তি রূপান্তরের সবচেয়ে বড় উদাহরণটি হচ্ছে ব্যাটারি। হ্যাঁ, এটা একটা ভালো অবজেক্টিভ প্রশ্ন। যেখানে এই শক্তি বৈদ্যুতিক শক্তি রূপান্তরিত হয়। ব্যাটারির ক্ষেত্রে কি ঘটে? হ্যাঁ, বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। মোবাইল ফোন থেকে শুরু করে গাড়ি কিংবা ঘড়ি থেকে মহাকাশ যানে এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে আমরা ব্যাটারি ব্যবহার করি না। এবার তাপ শক্তি। থার্মোকাপলে দুটি ধাতব পদার্থের সংযোগ স্তরে তাপ প্রদান করে সরাসরি তাপ থেকে বিদ্যুৎ উৎপাদনের উদাহরণ আছে। এই পর্যন্ত থাকলে হচ্ছে তাপ থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায় থার্মোকাপলে। আবার দেখো মোমবাতির শিখায় রাসায়নিক শক্তিতে সৃষ্ট তাপের কারণে উত্তপ্ত গ্যাসের কণা বা ফিলামেন্টের তাপকে আলোক শক্তিতে রূপান্তর করে। এখান থেকে ফিলামেন্টের তাপকে আলোক শক্তিতে রূপান্তরিত হতে দেখি, তাপ এখানে আলোক শক্তিতে রূপান্তরিত হয়। ওইটা মূলত একটু পড়া হবে। এই যা যান্ত্রিক শক্তি, এবার যান্ত্রিক শক্তি জেনারেটরে যখন বিদ্যুৎ তৈরি হয় তখন আসলে যান্ত্রিক শক্তি ব্যবহার করে তারের কুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্রে ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি রূপান্তরিত করা হয়। এটা কিন্তু ভালো প্রশ্ন। ঘর্ষণের কারণে সবসময় তাপশক্তি তৈরি হচ্ছে। ঘর্ষণের তাপশক্তি তৈরি হওয়ার কারণে ঘর্ষণ, তাপশক্তি যেখানে তৈরি হয় সেখানে ঘর্ষণের কারণে এটা হয়ে থাকে, যেখানে আসলে যান্ত্রিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হচ্ছে। আলোক শক্তি। আলো হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। হ্যাঁ, আলো হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ, এটুকু মনে রাখলে হবে। এরপরে আমরা আসি আইনস্টাইনের বিখ্যাত সূত্র, সেটা E=mc²। ই হচ্ছে এনার্জি বা শক্তি, এম হচ্ছে ভর, আর সি হচ্ছে আলোর বেগ। নিউক্লিয়ার বোমাতে কি ঘটে? ভর থেকে শক্তি রূপান্তরিত করা হয়েছিল। সেখানে প্রচন্ড তাপ, আলো এবং শব্দ শক্তি হিরোশিমা নাগাসাকি শহরকে ধ্বংস করে দিয়েছিল। শক্তি রূপান্তরের এই পদ্ধতি, এটাই মনে রাখলে হবে মূলত। পরে আমরা যাই এগুলি অতটাই না। ভর শক্তি সম্পর্ক দেখো, এই নিউটনের সূত্রে আমরা বলেছি সি আলোর বেগ, এটা তো বিশাল হলো। নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে যেসব জ্বালানি ব্যবহার করা হয়, ভালো প্রশ্ন এটি। ইউরেনিয়াম 235, হ্যাঁ, পারমাণবিক সংখ্যা 235, 92টি প্রোটন, 143টি নিউট্রন রয়েছে ইউরেনিয়ামের মধ্যে। প্রকৃতিতে এর পরিমাণ খুবই সামান্য, 0.7%। এর অর্ধায়ু, এটা সব অবজেক্টিভের প্রশ্ন, 704 বিলিয়ন বছর। এই ইউরেনিয়ামের 235 নিউক্লিয়াস খুব সহজে আরেকটি নিউট্রনকে গ্রহণ করতে পারে। ইউরেনিয়াম 235 পুরোপুরি অস্থিতিশীল হয়ে যায় যখন এটা ক্রিপ্টন, হ্যাঁ, এটা হচ্ছে ক্রিপ্টন 92তে পরিণত হয়। আরেকটা হচ্ছে বেরিয়াম 141, এ দুটো ছোট ছোট নিউক্লিয়াসে ভেঙে যায়। যেমন এই যে ইউরেনিয়ামকে একটি নিউট্রন দ্বারা আঘাত করলে প্রায় দুটি ভেঙে যায়, একটা ক্রিপ্টন 36, একটা হচ্ছে বেরিয়াম 141। 36 আর 56 যোগ করলে কিন্তু 92 হয়। তাহলে ক্রিপ্টন প্রশ্ন হলো, এবং 3টা আবার নিউট্রন তৈরি হয়। একটা নিউট্রনকে ইউরেনিয়ামকে আঘাত করলে একটা নিউট্রন দিয়ে সেটি প্রায় কাছাকাছি ভর বিশিষ্ট ক্রিপ্টন এবং বেরিয়াম নামক দুটি পরমাণু তৈরি হয়, এবং 3টা নিউট্রন তৈরি হয়। 3টা নিউট্রন আবার আঘাত করে, আবার ভেঙে যায়, আবার আঘাত করে। এই জন্য এই বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয়াস বিক্রিয়া, ফিশন বিক্রিয়া বলা হয় একে। এবং এই বিক্রিয়ার ফলে বিদ্যুৎ তৈরি হয়। পৃথিবীতে যত কিছু শক্তির আধার, শক্তির ভারসাম্য, সবকিছু কিন্তু এই ইলেকট্রনের ফলে ঘটে থাকে।
ইকুয়াল টু এমসি স্কয়ার শক্তি ব্যবহার করেই কিন্তু এই শক্তির ভারসাম্য সৃষ্টি করা হয়েছে। ইউরেনিয়াম এটা মনে রাখবে মূলত 92 235, ইউরেনিয়াম 36 আছে, 38 আছে, 235 কে মতো ব্যবহার করা হয় বিদ্যুৎ তৈরির ক্ষেত্রে। সেটি এই নিউক্লিয়াসকে শোষণ করার জন্য, নিউট্রনকে শোষণ করার জন্য বিশেষ এক ধরনের রড নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ব্যবহার করা হয়, যেগুলোকে বলা হয় কন্ট্রোল রড। এগুলি দিয়ে নিউক্লিয়ার রিঅ্যাক্টরকে নিয়ন্ত্রণ করা হয়। ক্যাডমিয়াম দণ্ড দিয়ে এটা নিয়ন্ত্রণ করা হয় সেটি। এরপর আমরা ক্ষমতা, পাওয়ার বা ক্ষমতা, পি ইকুয়াল ডাব্লিউ বা টি। পি হচ্ছে তোমার পাওয়ার বা ক্ষমতা, ডাব্লিউ হচ্ছে কাজ, টি হলো সময়। একক সময় যে পরিমাণ কাজ করা হয় তাকে বলা হবে ক্ষমতা। একেবারে খুব ইম্পর্টেন্ট, ক্ষমতা একক হচ্ছে ওয়াট, মাত্রার সমীকরণ হচ্ছে এম এল স্কয়ার টি টু পাওয়ার -3। এটা মনে রাখবা। এটা অনুধাবনের প্রশ্ন, সম্পূর্ণটা অনুধাবনের প্রশ্ন। 1 ওয়াট, যদি প্রতি সেকেন্ডে 1 জুল কাজ করা হয় তাকে আমরা 1 ওয়াট বলে থাকি। বলা হয়েছে শক্তি রূপান্তর ঘটেছে। 100 ওয়াটের বাতি জ্বালার অর্থ হচ্ছে এই বাতি প্রতি সেকেন্ডে 100 ওয়াট শক্তি ব্যয় করে, এবং মূলত মেগাওয়াট বলা হয়, এত মেগাওয়াট বিদ্যুৎ কেন সেটি। কিন্তু কর্মদক্ষতা, ইফিসিয়েন্সি, যেটা ইফিসিয়েন্সি কর্মদক্ষতা, এটিতে অঙ্ক করা হবে। এটা এখানে ইটা নামক একটা শব্দ রয়েছে, ইটা আমরা দেখি। ইটা ইকুয়াল টু মোট কাজের পরিমাণ ডিভাইডেড প্রদত্ত শক্তি গুণ 100, দ্যাট ইজ, এটা হচ্ছে কর্মদক্ষতা। আমরা মোটামুটি আজকে যেটা শিখলাম, মূল বইটাই মোটামুটি আলোচনা করলাম, আরো অনেক কিছু বাকি থাকতে পারে, অসুবিধা নেই, তোমরা পড়েও নিও। তাই মোটামুটি বইটি তোমাদের সামনে দিলাম আজকে 2টো ক্লাস নিয়ে। আগামী দিন আমি মূলত এই বইয়ের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে কথা বলবো, তোমাদের সুবিধা হয়। ধন্যবাদ সবাইকে। Thank you.